আমরা যদি আবারও গুম হই, গ্রেফতার হই, মৃত্যু হয়, সবাই আন্দোলন চলমান রাখবেন। তো ছাদে গিয়ে আমি নাসিবে বললাম, আপনি পিছনে লুকান, পুলিশ আসলে আমি এটা ফেস করতেছি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ছাত্র আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ধারার মধ্যেই উঠে আসে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ছাত্রনেতা থেকে জাতীয় আন্দোলনের প্রতীক। বলছি সেই থমকে যাওয়া বাংলাদেশের কথা, যখন দেশের সবখানে আঁধার নেমেছিল, চলছিল একনায়কতন্ত্রের চরম বাড়াবাড়ি। রাষ্ট্র নিজেই তখন রক্ত পাগল এক দানব, যার ইন্ধনে গুম আর খুন ছিল রোজকার ঘটনা। মানুষের বিচার বুদ্ধি বন্ধ হয়ে গেছিল, মুখ থেকে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সরকারি কোষাগার পরিণত হয়েছিল দুর্নীতি, বিশৃঙ্খলা আর লুটের খোলা মাঠে। ভয় আর ত্রাসের রাজত্ব চালাচ্ছিল এক মাফিয়া সরকার। যখন স্বৈরশাসকের ভূমিকায় নেমেছিল হাসিনা, তার বাকশালী ফ্যাসিস্ট শাসনের সামনে সব রাজনৈতিক দল হয় মুখ থুবড়ে পড়েছিল, না হয় সুবিধা নিয়ে মাথা নত করেছিল। ঠিক সেই চরম বিশৃঙ্খলার মধ্যেই বুক চিতিয়ে দাঁড়ালো ঢাকা বিশ্ববিদ্যালয়। নাহিদ ইসলামের জন্ম 1998 সালের 28 এপ্রিল ঢাকায়। আমার বাড়ি এবং আমার জন্মভূমি হচ্ছে ঢাকার বাড্ডা থানার অন্তর্গত বেড়াইদের ফকিরখালী গ্রামে, এবং আমার বড় হওয়া হয়েছে বনশ্রীতে। একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠাই শিক্ষার্থী ছোটবেলা থেকেই সামাজিক বৈষম্য ও রাষ্ট্র ব্যবস্থার অসঙ্গতির প্রতি সচেতন ছিলেন। এবং আমার বাবা একজন শিক্ষক ছিলেন, এবং মাও একসময় শিক্ষকতা করেছেন, তারপরে গৃহিণী হিসেবে থেকেছেন। আমরা দুই ভাই ছিলাম। আমার পরিবার রাজনৈতিক পরিবার ছিল। আমার বাবা রাজনীতির সাথেই যুক্ত ছিলেন, ফলে রাজনীতির বিষয়গুলো ছোটবেলা থেকেই আমি এবং আমার ভাই আমরা দেখেছি। নির্বাচন দেখেছি, রাজনৈতিক বিরোধী দল করার কারণে রাজনৈতিক যে দমন পীড়নের শিকার হতে হয়েছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সেটার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার পরিবার গিয়েছে। এইচএসসি পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন, যেখানে তার রাজনৈতিক চিন্তার ভিত্তি আরও মজবুত হয়। এবং বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, তখন আমি সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হই, কারণ রাজনীতি, সমাজ, এগুলোর প্রতি আমার আগ্রহ তৈরি হচ্ছিল ছোটবেলা থেকেই, এবং মত প্রকাশের কোনো অধিকার নেই, এরকম একটা পরিবেশে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করি। বন্ধুদের সাথে সাধারণ গল্প বা বিসিএস এর সুন্দর স্বপ্নে তার মন আটকে থাকেনি। রাষ্ট্র, ক্ষমতা, শ্রেণী আর বৈষম্য নিয়ে পড়াশোনা তাকে কেবল ডিগ্রি দেয়নি, সেটিকে পরিণত করেছিল আন্দোলন গড়ে তোলার ফিতে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর থেকেই যেরকম সরকার বিরোধী বা আওয়ামী বিরোধী যেই মুভমেন্টগুলো হতো, তার সাথে যুক্ত থাকার চেষ্টা করতাম। সেই সময় তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো বেশি দল বা কর্মসূচিও ছিল না। 2018 সালে, আমি তো 2017 সালে ভর্তি হই, 2018 সালে দ্বিতীয় বর্ষে বড় দুইটা আন্দোলন ওই বছর হয়। একটা কোটা সংস্কার আন্দোলন, একটা নিরাপদ সড়ক আন্দোলন। এই কোটার দাবিটা ছিল অনেক আগের, প্রায় 10-15 বছর ধরে এই বিষয় নিয়ে কথা বলতেছিল। বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, আন্দোলন সফল হয় নাই। 2018 সালে এই আন্দোলনটা নতুন করে সংগঠিত হয়। তো 8ই এপ্রিল এই আন্দোলনের সংঘর্ষ তৈরি হয়। সংঘর্ষ বলা ঠিক হবে না, আন্দোলনকারীদের উপর দমন পীড়ন হয় পুলিশ এবং ছাত্রলীগ কর্তৃক। ফলে 2018 সালের 8, 9, 10 এপ্রিল ব্যাপক সংঘাত এবং দমন পীড়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে। এবং সেই সময় শিক্ষার্থীরা 8ই এপ্রিল রাতেই সবাই রাস্তায় নেমে আসে, হল থেকে মেয়েরা নেমে আসে, ছেলেরা নেমে আসে। এবং 8, 9, 10 এপ্রিল পুরো ঢাকা শহরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নেমে আসে এই আন্দোলনের সমর্থনে। আমরা তখন সবাই বিশ্ববিদ্যালয়ে নেমে আসি, এবং একটা পর্যায়ে আন্দোলনের মুখে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে এটা বলতে বাধ্য হয় বা চাপের মুখে এই দাবি মেনে নেয় এবং বলে যে কোনো কোটাই থাকবে না। আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা বিচাবার জন্য কোটা পদ্ধতি বাতিল। যদিও আন্দোলনটা ছিল কোটা সংস্কারের দাবিতে, কিন্তু কোটা বিলুপ্ত করে দেওয়া হয়। আমি ওই আন্দোলনের প্রথম মিছিলে অংশগ্রহণ করতেছি, স্লোগান দিতেছি, এবং দেখা যাচ্ছে ওই আন্দোলনের ভিতর দিয়ে একটা পক্ষ বিপক্ষ হয়ে যাচ্ছে, সরকার দলীয় সমর্থক। ফলে আন্দোলনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা রাজনৈতিক হয়ে উঠতেছি, এবং আমরা বুঝতে পারতেছি যে সরকার আমাদের প্রতি দমন পীড়ন করতেছে বা আমাদের ন্যায্য আন্দোলন মানতেছে না। এই আন্দোলনটা শেষ হতে না হতে আবার নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়ে যায়, এবং এই নিরাপদ সড়ক আন্দোলনেও একটা পর্যায়ে ব্যাপক হামলা, দমন পীড়ন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় কয়েক হাজার ছেলেপেলের মিছিল গিয়ে সায়েন্স ল্যাবে সেদিন যা জড়ো হয়, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবাই বিশাল
একটা মিছিল তৈরি হয়, আওয়ামী লীগের অফিসের দিকে যেতে থাকে এবং সেদিন আরো ব্যাপক দমন পীড়ন চালানো হয়। এবং ঢাকা শহরের কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কাছে একটা মেসেজ যায় যে তার সন্তান, তার স্কুল কলেজের যাওয়া সন্তানরা কিন্তু নিরাপদ না। ছোট ছোট বাচ্চা ছেলেপেলে এরা তো বুঝছে না আপনি ওকে কোন দিকে মুভ করাতে চাচ্ছেন, আমি ওকে কোন দিকে নিতে চাচ্ছি। তো 2019 সালে ডাকসু নির্বাচন হইলো, যে ডাকসু নির্বাচনের দাবি বা আন্দোলন এটা অনেক দিনের ছিল। ডাকসু নির্বাচনে আমার অংশগ্রহণ করার কথা ছিল না, কিন্তু যারা কোটা আন্দোলনকারী তারা একটা প্যানেল করলো এবং আমার বন্ধু সেখানে ছিল, আমার সাথে তারা যোগাযোগ করলো। একদম শেষ দিনে যে আমি দ্বিধান্বিত ছিলাম ইলেকশন করব কিনা, রাজনীতি বা এগুলো তো আমি আসলে বুঝতাম না বা দূরে থাকার চেষ্টা করতাম। এবং ওই সময়টা আমার বাবা জেলে, 2018 ওই নির্বাচনের আগে আমার বাবাকে জেলে নেওয়া হয়। তো আমার বাবা তখন জেলে। তা আমার শেষ পর্যন্ত মনে হলো যে ইলেকশন করা যাইতে পারে, এটা অভিজ্ঞতা। এবং এই ইলেকশনটাকে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিতেছিলাম। ফলে ইলেকশন আমি করি সংস্কৃতি সম্পাদক পদে কেন্দ্রীয়। ডাকসু নির্বাচনে আমাদের তো দেখা গেছে এখানে আমাদের প্রার্থীদের বিভিন্ন জায়গায় হেনস্থা করা হয়েছে, রোকেয়া হলে মারামারি হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স ঢুকে রাখার অভিযোগ আসছে মেয়েদের হলগুলোতে। ফলে ওই সময় মেয়েদের হলগুলোতে একটা প্রতিরোধ তৈরি হয়েছিল, মেয়েদের হলগুলোতে আমাদের পক্ষে ব্যাপক ভোট হয়েছে। তো ফলাফল পরে রাত্রেবেলা ফলাফল অনেক দেরি করে দিচ্ছে এবং ফলাফল ম্যানিপুলেট করে দেওয়া হয়েছে। ফলে এই নির্বাচনের ফলাফলও কেউ মানতে পারে নাই, কিন্তু একটার পরে পর্যায়ে কৌশলগত কারণে যেহেতু ভিপি আর সমাজসেবা এই প্যানেল থেকে দেওয়া হয়েছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছিলাম। ফলে 2019টাও আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিল। 2019 সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ খুন। এই খুনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যখন প্রতিবাদে কাঁপছে, তখন নাহিদ ইসলাম হয়ে ওঠেন সেই প্রতিবাদের অন্যতম প্রধান কণ্ঠস্বর। তার অবস্থান ছিল দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক দাবির পক্ষে কথা বলা। পুরো 2019টাই ছিল আন্দোলন মুখর একটা বছর। আমরা প্রচুর আন্দোলন করতেছিলাম ওই সময়টায়, বিভিন্ন ইস্যুতে আন্দোলন, এবং এই আন্দোলনগুলো পরোক্ষভাবে ছাত্রলীগের বিরুদ্ধেই, কখনো কখনো প্রত্যক্ষভাবে ছাত্রলীগের বিরুদ্ধে যাচ্ছিল। সবচেয়ে বড় যে আন্দোলন বা ঘটনা যদি বলি সেটা হচ্ছে আবরার ফাহাদের হত্যাকাণ্ড। এবং এইটাও আমাদের মানসিকতা, জীবন, রাজনীতিতে অনেক বড় পরিবর্তন আনছিল। আমরা সকালবেলা শুনলাম যে এরকম একটা ছেলে মারা গেছে বুয়েটে, যাকে শিবির বলে, এবং দেখা গেল ওই সময় মিডিয়াতে তাকে শিবির বলে প্রায় এস্টাবলিশ করেই ফেলা হয়েছিল। এবং দেখা গেছে শিবির বলে মারলে এটা জায়েজ, এই জন্য কেউ আর এটা কথা বলতো না। কিন্তু আমরা ওই মুহূর্তে এটা বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, এবং প্রথম দিকে এই প্রোগ্রাম করতেও রাজি ছিল না সবাই। তা আমরা একটা প্রোগ্রাম কল করি, প্রথম মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল ওই সময়। তারপরে এই মিছিলে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই অংশগ্রহণ করলো। আমরা ছাত্রলীগের বিরুদ্ধে সরাসরি স্লোগান দেওয়া শুরু করলাম। পরের দিন আমরা জানাজা দিলাম, গায়েবানা জানাজা, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল এটা। এবং এই গায়েবানা জানাজা দেখা গেল সকল দল ছাত্রলীগের বাইরে প্রায় সকল সংগঠন এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছিল। এবং আমরা এই আবরার ফাহাদের ঘটনাটা, যে আবরার ফাহাদ একটা স্ট্যাটাস দিছিল, সেই স্ট্যাটাস নিয়ে সে ভারতের সমালোচনা করছিল। ভারতের সাথে বাংলাদেশের যে অন্যায্য সম্পর্ক, বাংলাদেশকে যে ডমিনেট করার চেষ্টা করে, আধিপত্য বিস্তারের চেষ্টা করে, আমরা তখন ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্লোগান উঠে, দিল্লি না ঢাকা। ফলে আবরার ফাহাদের হত্যা শুধুমাত্র আওয়ামী লীগ দ্বারা, ছাত্রলীগ দ্বারা র্যাগিংয়ের ঘটনা না, এটা রাজনীতিটা অনেক বড়। এবং এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে একটা ছেলের সারা রাত নির্যাতন করে মেরে ফেলা হইলো, এইটার বিরুদ্ধে আমরা ক্রমাগত প্রতিদিন আন্দোলন শুরু করি আমরা। এবং সারা দেশে এই আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সকল শিক্ষা প্রতিষ্ঠান সবাই নেমে আসে। 2023 সালে তিনি সহকর্মীদের সঙ্গে গঠন করেন গণতান্ত্রিক ছাত্র শক্তি, যা ছাত্র রাজনীতিতে একটি বিকল্প ধারা হিসেবে পরিচিতি পায়। এই সময়ে তার বক্তব্য শিক্ষার্থীদের দাবির পাশাপাশি মানবাধিকার ও বৈষম্য বিরোধী অবস্থানকে অন্তর্ভুক্ত করে। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সক্রিয় শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা ও মতবিনিময়ের মধ্যে একটি নতুন ছাত্র সংগঠন গঠন করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। 2024 সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন দ্রুত একটি বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনে নাহিদ ইসলাম জাতীয় পর্যায়ে সমন্বয়কের ভূমিকা পালন করেন এবং কর্মসূচি ও দাবি প্রণয়নে ভূমিকা রাখেন।
এবং ছাত্রশক্তি হওয়ার পরে আমরা 2024-এ আরেকটা নির্বাচন আমরা দেখি এবং ওই নির্বাচনে দেখা গেল বিরোধী কোনো অংশগ্রহণ নাই, একটা ডামি নির্বাচন বলা হয়, ডামি প্রার্থী দেওয়া হচ্ছে। ফলে আমরা আবারও শেখ হাসিনার রেজিম আসতেছে এইটা বোঝা যাচ্ছিল। যদিও বিএনপি বা বিরোধী দল যারা তারা আন্দোলন করার চেষ্টা করতেছিল, আমরা ভাবতেছিলাম যে অনেক প্রতিরোধ হয়তো হবে, কিন্তু নির্বাচনটা খুবই ইজিলি হয়ে গেল এবং কোনো প্রতিরোধ ছাড়াই। এবং এই নির্বাচনের পরে আবারও একটা হতাশা সব জায়গায় যে হয়তো শেখ হাসিনা আর কখনোই যাবে না, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন আওয়ামী লীগকে হটানো যাবে না, এই ধারণা সম্পূর্ণভাবেই ইস্টাবলিশড হয়ে গেছে। এরপরে জুনেই হচ্ছে এই কোটা সংস্কার আবার নতুন করে শুরু হইল। 1 জুন আদালত থেকে রিট দিল যে আগের রিটটা, যে এই কোটা যে বাতিল হয়েছিল ওই রিটটা বাতিল। তো সবাই খুবই ক্ষুব্ধ হইলো। আমরা কোনো অত চিন্তা ভাবনা ছাড়া আমরা এটা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে প্রোগ্রাম কল করলাম। পরের 2 দিনে আমরা প্রোগ্রাম করলাম। এরপরে ঈদের বন্ধ হয়ে গেল, আমরা একটা আলটিমেটাম দিলাম এবং ঈদের পর থেকে আন্দোলনটা ব্যাপকভাবে শুরু করবে এই প্রস্তুতি নেওয়া শুরু করলাম চিন্তা ভাবনা করে। আমরা ওই সময় দেখতেছিলাম যে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরত আনার চেষ্টা করা হইতেছে, সেটাও আদালতকে ব্যবহার করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিরোধী আন্দোলন ছিল, ভ্যাট বাড়ানোর চেষ্টা করা হইতেছে। অর্থাৎ যে আন্দোলনগুলা শেখ হাসিনার চাপের মুখে মেনে নিছিল সেই দাবিগুলো থেকে তারা এখন সরকার সরে আসবে। এত বড় আন্দোলন আমরা করছি, ওই আন্দোলন কিন্তু 18 সালে অনেক আত্মত্যাগ, অনেক দমন পীড়নের মধ্যে দিয়ে করতে হয়েছে। তাহলে এই আন্দোলন যদি ব্যর্থ হয়, 5 বছর পরে এসে এই আন্দোলনকে আমি ধরে রাখতে পারলাম না, এই দাবিটাকে ব্যর্থ করে দেওয়া হলো, তাহলে তো আর কখনোই মানুষ আন্দোলনে আর নামবে না। ফলে একটা হতাশা, কারণ আন্দোলনে যদি সফলতা না থাকে কেউ তার আন্দোলন কন্টিনিউ করে না, একটা স্পিরিট থাকে না। আমরা 1 জুলাই থেকে পুরোদমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে এই আন্দোলনটা শুরু করি। যে আন্দোলনটা শুধু কোটা সংস্কারের দাবিতে না, বরং সমাজের যে বৈষম্য এটার সাথে এটাকে রিলেট করতে হবে। ফলে 1 জুলাই থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয় এবং আন্দোলনে দেখা গেছে আমরা ছাত্রশক্তির একটা গ্রুপ ছিলাম, তারপর সেন্ট্রাল লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি থেকে যারা আন্দোলনে আসলো তাদের গ্রুপ ছিল। এরকম করে আমাদের 20-30-40 জনের একটা সংগঠন, একটা প্যানেল তৈরি হইলো। তো আন্দোলনটাই এরকম কোটা সংস্কারের দাবিতেই চলতে থাকলো এবং সরকার আমাদের সাথে কোনো কথা বলতেছিল না, আমাদের দাবি তারা মানতেছিল না। ফলে এরকম করে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা দেই, অবস্থান কর্মসূচি, এবং আস্তে আস্তে আন্দোলনটা একেবারে জেলা উপজেলা পর্যায়ে কলেজগুলো পর্যন্ত ছড়ায় যাওয়া শুরু করে। এই আন্দোলনকে আমি দেখি যে 1 থেকে 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আন্দোলনের একটা ফেজ আমি দেখি। 15, 16, 17 আন্দোলনের আরেকটা ফেজ আমি দেখি এবং 18 থেকে আন্দোলনটা আবার অন্যদিকে এটা একদম রাজনৈতিক দিকে চলে যায়। ফলে 14 তারিখ পর্যন্ত এটা নিরেট সরকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। আমরা বিভিন্ন কর্মসূচি দিতেছিলাম। 14 তারিখে আমাদের লাস্ট কর্মসূচি ছিল যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। এর মধ্যে থেকে বাধা আসতেছিল, হলগুলোতে বাধা আসতেছিল, শিক্ষার্থীরা সেই বাধা অতিক্রম করে হলে তালা লাগাই দিতেছে, এই তালা ভেঙে শিক্ষার্থীরা বের হয়ে আসতেছে, আমাদের বিরুদ্ধে একটু বলার চেষ্টা করতেছে। ছাত্রলীগ একটা অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করতেছে, খুব প্রবল বাধা না কিন্তু বাধা আস্তে আস্তে তৈরি হইতেছে। 14 জুলাই তখন শেখ হাসিনা দেশে আসবে চীন সফর থেকে। আমরা ভাবতেছিলাম যে সে হয়তো দেশে এসে একটা পজিটিভ কথা বলবে। এই আন্দোলনের শুরুতে সবাই বলছে এই আন্দোলনটা খুব বেশি দূর যাবে না, এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই আন্দোলন হয়তো সরকার একটা টেস্ট করতেছে যে সেটা পারে কিনা। এত প্রবল বিরোধিতার মুখে সরকার এই আন্দোলন এটা বিরোধিতার মধ্যে যাবে না। তো একটা পর্যায়ে 8, 9, 10 তারিখের পর থেকেই মোটামুটি ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী সংগঠন, মানে আওয়ামী লীগ বিরোধী যতগুলো ব্লক আছে সবাই যুক্ত হওয়া শুরু হয়। আমাদের লিডারশিপকে তারা সামনে রেখে আন্দোলনে যুক্ত হয়। তো 14 তারিখ শেখ হাসিনা এসে দেখা গেল খুবই উস্কানিমূলক একটা বক্তব্য দিল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন যে রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে? তো এইটা হচ্ছে ব্যাপক ক্ষোভের প্রতিক্রিয়া তৈরি করলো সবগুলা বিশ্ববিদ্যালয়ে, মেয়েদের ভিতরে, ছেলেদের ভিতরে। কারণ এই বক্তব্যের মাধ্যমে আসলে আন্দোলনকারী, তার পরিবার, সবাইকে অপমান করা হইল।
এবং শেখ হাসিনা যে একটা রাজনীতি, আওয়ামী লীগের যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এবং যে কোনো আন্দোলনকে রাজাকার, জঙ্গি, মৌলবাদী বলার প্রবণতা, সেটা সে তৈরি করলো যে আন্দোলনটা অন্যায্য, বা কারণ আন্দোলনকারীরা হচ্ছে রাজাকারের নাতিপুতি, ফলে তাদেরকে দমন পীড়ন করা যাবে, এই ন্যায্যতা শেখ হাসিনা বক্তব্য দিয়ে তৈরি করার চেষ্টা করলো। এবং সেই রাতেই মেয়েদের হলগুলা, ছেলেদের হলগুলো সবাই বের হয়ে আসলো। আমরা মানে হলপাড়ায় গেলাম, সবাইকে সংগঠিত করলাম, মেয়েরা সবাই বের হয়ে আসলো, মেয়েদের সাথে কথা বললাম, সারা রাত সবাই অবস্থান কর্মসূচি করলো, প্রতিক্রিয়া করলো। এবং তখন আমি বুঝে গেলাম যে হচ্ছে এখন থেকে আন্দোলনটা রাজনৈতিক দিকে চলে গেছে এবং দমন পীড়ন এটা শুরু হয়ে যাবে। তো ওই রাত থেকে দেখা গেল আমি এবং আমরা গুরুত্বপূর্ণ আমরা যারা ছিলাম, আমরা পালায় থাকা শুরু করলাম, বা আমরা সেফটি মেনটেন করা শুরু করলাম, সিম বন্ধ করে রাখলাম, সিম চেঞ্জ করতেছি। 15 তারিখ থেকে এটা শুরু হইলো। তো 15 তারিখ সকালে প্রোগ্রাম দেওয়া হইলো। তো ওই প্রোগ্রামে দেখা গেল মেয়েদের উপরে ব্যাপক হামলা হইল। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে মল চত্বরে মিছিলের শুরুতে আমি ছিলাম, মেয়েরা ছিল। তো এই ছাত্রলীগ বা বহিরাগত প্রচুর সন্ত্রাসী এনে ক্যাম্পাসে জড়ো করে রাখছিল, আমরা জানতামও না। তারপরে মেয়েদের উপর হামলা হইলো, আমরা হাসপাতালে গেলাম, হাসপাতালে সবাইকে ভর্তি করাইলাম। এবং দেখা গেল যে এবং ওই রাতে আমরা কাউকে আর খুঁজে পাইতে, আন্দোলনকারীদের আর সংগঠিত করতে পারতেছি না। রাতে 8টা 9টার দিকে 10টার দিকে আমরা কয়েকজন তখন আমাদের এই শহীদুল্লাহ হল সামনে থেকে আমরা দোয়েল চত্বরের দিকে যাই এবং পুলিশের বাধার সম্মুখীন হই। আমরা একটা প্রেস ব্রিফিং করতে চাই, তো আমাদেরকে প্রেস ব্রিফিং করতে দেওয়া হয় না। আমরা পরের দিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিই সারা দেশে 16ই জুলাই। তারপরে পরের দিন 16ই জুলাই যখন শহীদ মিনারে আসি, দেখি হাজারে হাজারে শিক্ষার্থী, হলে সব শিক্ষার্থীরা সবাই চলে আসছে, লাঠি সুটা নিয়ে সবাই চলে আসছে। এবং আমরা ওইখানে শহীদ মিনারে দাঁড়ায় শুনি আবু সাইদের ঘটনা। আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল, ওর সাথে আমাদের বাকেরের আগের রাতে কথা হইতেছিল। তো আমাদের ছিল সবাই প্রতিরোধ করবে, সবাই, কেউ পিছপা হবে না। আবু সাইদ সেই কথা রাখতে গিয়ে সে গুলিতে শহীদ হয়। এবং যখন শহীদ মিনারে আমি এটা প্রথমে অ্যানাউন্স করি যে আমাদের এক ভাই শহীদ হয়েছেন এই আন্দোলনে, পুরা শহীদ মিনার ক্ষোভে ফেটে পড়ে। এবং একদিকে শহীদ মিনারে আমরা, একদিকে টিএসসি রাজু ভাস্কর্যে ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছিল। সবাই টিএসসির দিকে যাইতে চায় এবং একটা সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হইতে পারে। ফলে ওই জায়গায় আমরা একটু দ্বিধান্বিত হয়ে যাই এবং একটা পর্যায়ে আমরা টিএসসির দিকে যাই না, শহীদ মিনার এবং তার আশেপাশে এলাকা প্রদক্ষিণ করে আমাদের ওই রাতে ওই দিন আন্দোলনটা শেষ হয়। 16ই জুলাই আমরা পরে সারা দেশে শুনতে পাই যে আরও সারা দেশে মোট 6 জন মারা গেছে, চিটাগাঙে ওয়াসিম সহ আমরা মোট 6 জনের মৃত্যুর খবর শুনতে পাই। ফলে এই আন্দোলন একটা অন্য পর্যায়ে চলে গেল যে এটার কোটা সংস্কার দাবিতে থাকলো না। যখন এটা 6টা মানুষ জীবন দিয়ে দিচ্ছে, এটার কোটা সংস্কার না, এটা একটা রাজনৈতিক জায়গায় চলে গেছে এবং তার বিচারের দাবিটা এখানে প্রধান, তাদের হত্যার বিচারের দাবি প্রধান হয়ে উঠল। 16 জুলাই ক্যাম্পাসগুলো, সব হলগুলো থেকে ছাত্রলীগ বিরোধী আন্দোলন শুরু হয়। মেয়েদের হল ছেড়ে দিলাম, ছাত্রলীগের যারা ছিল তাদেরকে বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে এবং কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় না। 17ই জুলাই বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আমি সকালে আসি, সবগুলো হলে যাই, হলে যেয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করি যে আপনারা কেউ হল ছাড়বেন না, আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করব। এবং আমাদের কফিন মিছিল দেওয়া হয়, একটা গায়েবানা জানাজা। আমরা ভিসি চত্বরে গায়েবানা জানাজা করে যখন কফিন মিছিল শুরু করি, আমাদের উপরে গুলি, টিয়ার শেল, রাবার বুলেট ইত্যাদি শুরু হয়। সেদিন বিশ্ববিদ্যালয়ে বিজেপি, পুলিশ, র্যাব, এপিভিএন এমন কোনো হয়তো বাহিনী নাই সেদিন উপস্থিত ছিল না, পুরো বিশ্ববিদ্যালয়টাকে ঘেরাও করে রাখছিল। আমাদের আক্তার ভাই সেদিন গ্রেফতার হয়। তো আমরা হলে অবস্থান নেই, মুহুর্মুহু গুলি চলতে থাকে। তো এর মধ্যে দিয়ে ওই দিন আন্দোলন মানে ওই সবাই ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং বের করে দেওয়া হয়। ওই দিন তো আমরা একসাথেই ছিলাম এবং আমি আসিফ, সার্জিস হাসান, বাকের, তাদের। তো পরে ডিজিএফআই থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমরা তাদের সাথে বসতে বাধ্য হই, আমাদেরকে বসতে বলে, সবার সাথে বসতে বলে। আমি বলি না, সবার সাথে না, শুধু আমরা 3 জন বসবো। পরে আমি সার্জিস হাসান বসে, আর বাকিদেরকে আমি বলি তোমরা চলে যাও যার যার জায়গায়, আমি গিয়ে কর্মসূচি ঘোষণা করে দাও। আসিফ গিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে দেয়।
এটা একটা ঐতিহাসিক কর্মসূচি যেটা আন্দোলনকে অন্যদিকে নিয়ে যায়। তো পরবর্তী 18 তারিখ আমরা 17 তারিখ ডিজিএফআই থেকে কোনো রকমের ছাড়া পাই, পেয়ে আমরা আবার মানে সবার নির্দেশনা ছিল সেদিন যার সবাই পালায় থাকবে, কর্মসূচি ঘোষণা হবে। 18 তারিখ হচ্ছে 17 তারিখ কমপ্লিট শাটডাউন, 18 তারিখ কমপ্লিট শাটডাউন ঘোষণা হয়, 17 তারিখ রাতে ঘোষণা হয়। তা 18 তারিখ আমি যাত্রাবাড়ি এলাকায় থাকি আমার এক বন্ধুর বাসায়। যাত্রাবাড়ি এলাকায় সকালে নামি, সেখানকার আন্দোলনকারীদের সাথে গিয়ে কথা বলি। দেখি সারা রাস্তা সবাই নেমে গেছে এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হইতেছে, এবং বুঝতে পারি যে পুরা ঢাকা শহর নেমে আসছে এবং ঢাকা শহরের সবাই ছাত্রদের পক্ষে এবং এই সরকারের বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেছে। তো 18 তারিখ ও 19 তারিখ 19 তারিখ আমি 18 তারিখ রাতে থেকে আমি ধানমন্ডি এক মসজিদে আমি থাকি, লুকিয়ে থাকি। এবং 19 তারিখ দেখা গেল বাড্ডা, ধানমন্ডি থেকে আমি আসি বাড্ডা, শাহজাদপুর এই এলাকায়। দেখি জুমার পরে সবাই রাস্তায় নামে আন্দোলন করে। আমি পুরাটা রাস্তা হেঁটে হেঁটে রামপুর এলাকা আমার বাসায় সেদিন নিয়েছিলাম, আমি বাসায় যাবো আর কি। ফলে 19 তারিখ বাসায় আসি, বাসা থেকে বিকালে বের হই, 4টার দিকে বের হওয়া মাত্রই আমাদের এলাকায় গোলাগুলি শুরু হয়ে যায় এবং আমার বাসার সামনে একজন মারা যায়। 19 তারিখ আমি যাই আমার এক বন্ধুর বাসায় আমার পাশের এলাকায়। তো সেখানে বেশ বসে আমি পরিকল্পনা করি যে কী করা যায় দেশের পরিস্থিতি এই দিকে। এবং 19 তারিখ লিটারেলি আমি মানে একা হয়ে যাই, ডিসকানেক্টেড হয়ে যাই। নাসির ভাইকে কানেক্ট করতে পারি, ডাকি। আমাদের ইয়ে ছিল যে সবাই ফোন, মানে 18-19 তারিখ দেখা গেছে আমাদের কোনো সমন্বয়কেই পাওয়া যাচ্ছে না, কোনো ডিরেকশন দেওয়ার বা ইনস্ট্রাকশন দেওয়ার কেউ নাই। আমরাও আসলে বুঝতেছিলাম না, কারণ 18 তারিখ রাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ফলে এবং আমাদেরও নির্দেশনা ছিল যে সবাই যার যার অবস্থানে লুকায়ে থাকবে, পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। তো 19 তারিখ সকালে আমি ফোন অন করি, কারণ আমার কাছে মনে হলো যে আমাদের কাউকে না কাউকে পাবলিক থাকতে হবে, একজনকে সামনে আসতে হবে এই সময়টাতে। এবং আমি অনেকের সাথে যোগাযোগ করি, অনেককে আমি হতবিহ্বল দেখি, অনেকে বলতেছে আন্দোলন থামায় দেন, এত মানুষ মারা যেতেছে। তখন ডিজিএফআইয়ের আন্ডারে আমাদের কয়েকজন সমন্বয়ক চলে যায়। ডিজিএফআই থেকে বলা হইতেছে এই আন্দোলন বা এত হত্যাকাণ্ডের জন্য তোমরা দায়ী। এবং আমিও বুঝতেছিলাম যে পরিস্থিতি কি করব। বুঝতেছি যে প্রচুর মানুষ মারা যাচ্ছে। 18 তারিখ মারা গেছে প্রচুর মানুষ, কয়েকশো মানুষ মারা গেছে। 19 তারিখ প্রচুর মানুষ মারা গেছে এবং পুরো ঢাকা শহরের রণক্ষেত্র যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ইনস্ট্রাকশনটা এই সময় গুরুত্বপূর্ণ, ডিক্লিয়ারেশন গুরুত্বপূর্ণ, যে কি বলতে হবে, কি করব আমরা। তো সব মিলে তখন আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিই যে আন্দোলন চলমান থাকতে হবে, কমপ্লিট শাটডাউন চলমান থাকবে। এটা আমার কাছে, আমি যতজনের সাথে কথা বলছি আমার কাছে সবার সাথে কথা বলে এটা মনে হয়েছে, এবং তখন সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তা আমি একটা প্রেস রিলিজ লিখি যে আন্দোলন কমপ্লিট শাটডাউন আগামীকালও চলমান থাকবে, আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এবং আমি সকল মিডিয়াতে আমার মোবাইলে SMS-টা দিয়ে দিই, কিন্তু মিডিয়াগুলো থেকে দেখা গেল এটা প্রচার করা হইল না। এবং সরকার জায়গা থেকে পুরো প্রোপাগান্ডা তৈরি করে ফেলছে যে এটা বিএনপি জামাত বা এরকম জঙ্গি সন্ত্রাসীরা এই আগুন লাগাচ্ছে, এই আন্দোলন করতেছে, মারামারি করতেছে। আন্দোলনের মধ্যে দিয়ে অনেকে বুঝে ফেলছে যে এত মানুষ মারা গেছে, এটার কোটা সংস্কারের দাবিতে নাই। আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি তো 18 তারিখ 19 তারিখ রাস্তায় ছিলাম। 18 তারিখ আমি যাত্রাবাড়ি এলাকায় দেখছি, 19 তারিখ আমি পুরা এই বাড্ডা এলাকা আমি দেখছি, 18 তারিখ রাতে আমি ধানমন্ডি এলাকায় গোলাগুলি দেখছি। তো পুরো ঢাকা শহরের পরিস্থিতিটা আমি আসলে কিছুটা হইলেও বুঝতে পারছি। কারণ এই যে মানুষগুলো রাস্তায় নামছে, আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলো রাস্তায় নামবে, বরং এদের পক্ষে থাকতে হবে। সে যেই দল, সে বিএনপি হোক, জামাত হোক, ছাত্র হোক, কোটা সংস্কারকারী যেই হোক না কেন, আমার একটা আন্দোলনটা ছিল আমাদের কোটা সংস্কারের। সেটার জন্য আবু সাইদ ওয়াসিম মারা গেছে, তারা মারা গেছে দেখে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নামছে, মাদ্রাসার ছেলেমেয়েরা নামছে। ফলে এখন আমি যদি এখন তাদেরকে ডিজোন করি বা এই আন্দোলন থামাই দেই, এটা তাদের বিরুদ্ধে যাওয়া হবে বরং, এবং তারা যে আসলেই সরকার বিরোধী বা অন্য কোনো এজেন্ডা নামছে এটা আরও প্রুফ হবে। বরং এই আন্দোলন ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, এইটার জন্য এই আন্দোলনটা চলমান রাখতে হবে। এবং এইটা জনগণের, মানে জনগণ এই সরকারকে এত ট্রাস্ট করবে না। তখনই আমাদের ছিল না যে সরকারের বিরুদ্ধে বা সরকার পতনের কিছু, কিন্তু এটা সরকার বিরুদ্ধে একটা অবস্থান, যে সরকার তো এটার পক্ষে অবস্থান নিতেছে, হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিতেছে।
সরকার তো বলে না এখন পর্যন্ত যে হত্যাকাণ্ড করে তারা ভুল করছে বা তারা আন্দোলনকারীদের সাথে পুরো জিনিসটা সেটেল করবে, বা তারা বলতেছে আন্দোলনকারীদের সাথে বসবে, কিন্তু ফলে সার্বিক বিবেচনা আমার কাছে মনে হয়েছে আন্দোলন চলমান থাকতে হবে। এবং আন্দোলনকারীরা ওই দিন আসলেই অনেকেই বলছে যে আন্দোলন বন্ধ করে দিতে, আন্দোলনকারীদের মধ্যে বিভক্তিও হয়ে গেছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আন্দোলন চলমান রাখতে হবে। এবং আমাদের আসিফ বাকের এদের কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না, তো এরা গুম হয়েছে কিনা আমি জানি না। ফলে 19 তারিখ রাতে সিদ্ধান্ত নিয়ে আমি ঠিক, কিন্তু দেখলাম কোনো মিডিয়াতে এটা প্রচার করলো না। অনেক সাংবাদিকের সাথে কথা বললাম, তারা বললো প্রচার করা যাচ্ছে না, সরকারের পক্ষ থেকে, ডিজিএফআইয়ের পক্ষ থেকে না করা হয়েছে। 19 তারিখ রাতে দেখলাম রাত 11টার সময় যে পরের দিন কারফিউ ঘোষণা, অর্থাৎ সেনাবাহিনী মাঠে নামবে। আমি আবারও একটা মেসেজ লিখলাম যে কারফিউর মধ্যেও শাটডাউন চলমান থাকবে, আর সেনাবাহিনীকে প্রতি আহ্বান জানালাম তারা যাতে জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। এটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে পরিণত হয়েছে। তো সেই মেসেজ আসলে কোথাও সব মিডিয়াতে গিয়েছিল কিনা আমি জানি না, কিন্তু সব গুরুত্বপূর্ণ বাংলাদেশের যারা সাংবাদিক তাদেরকে এই মেসেজটা দেওয়া হয়েছে। আপনারা প্রস্তুত হন, সকলেই আমি জানি ক্যাম্পাস এলাকার আশেপাশে আছেন, আপনারা ক্যাম্পাস এলাকার আশেপাশে থাকুন, নিজেদের মতো গ্রুপ করে সংগঠিত হন, এবং যারা বাইরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আছেন সবাইকে আহ্বান 19 জানাবো। তারিখ রাতে দেখা গেল যে নর্মালি একটা আমরা সেফটি মেনটেন করতাম, মোবাইল অফ রাখতাম, আর যেইখানে রাতে অবস্থান করতাম সেইখানে মোবাইল রাখতাম না, মোবাইল আরেক জায়গায় রাখতাম। কিন্তু 19 তারিখ রাতে এগুলো কোনো কিছুই করলাম না, মনে হলো যা হওয়ার হবে এখানেই থাকবো। ফলে এই সেফটি প্ল্যানগুলো সব বাদ দিয়ে আমি যেইখানে বসে আমার ফ্রেন্ডের বাসা ওইখানেই রাতে থাকলাম। আমার সাথে নাসির ভাই ছিল, এবং যার বাসায় তাকে বলতেছিলাম আজকে রাতে পুলিশ আসতে পারে। আমার গার্ড ফিল হইতেছিল যে আমাকে হয়তো গ্রেফতার করবে, এবং ডিজিএফআই ওরাও বুঝে গেছিল যে আন্দোলনকারীদের একটা অংশ বা কেউ হয়তো চাচ্ছে না, বা যারা অনেকেই চাচ্ছে আন্দোলন কন্টিনিউ করতে, এবং এদের মধ্যে আমি হচ্ছে প্রধান আর কি। পরে রাতে 3টার সময় এরকম আমাকে কে যেন একজন জাগাইলো যে পুলিশ আসছে, ডিবি আসছে, ডিবি পরিচয়। তো আমি আর নাসিব হচ্ছে ছাদে চলে গেলাম। তো ছাদে গিয়ে আমি নাসিবে বললাম আপনি পিছনে লুকান, পুলিশ আসলে আমি এটা ফেস করতেছি। উনি প্রথমে পাইপ দিয়ে নামতে গেলো, ছাদ থেকে লাফ দিতে চাইতেছিল, এরকম কিছু করে। আমি বললাম না, দরকার নেই, যা হওয়ার হবে, আমি ফেস করতেছি, আপনি পিছনে গিয়ে লুকান। উনি পিছনে গেলো, সাথে সাথে ডিবি ঢুকলো, ঢুকে না বললাম আমি নাহিদ কিনা, আমি বললাম হ্যাঁ, বললো তার সাথে যাইতে হবে। আমি কোনো কথা বলি, আমি তাদের সাথে নিচে নেমে যাই। বলে মোবাইল কোথায়, বলে মোবাইল উপরে। তারা আবার আমাকে উঠাইলো মোবাইল নেওয়ার জন্য, এর মধ্যে দেরি হইতেছিল, পরে আর মোবাইল তারা নিতে পারলো না, তারা আমাকে নিয়ে গাড়িতে উঠাইলো। তো যতটুকু মনে পড়ে নিচে 3-4টা বা 2-3টা গাড়ি ছিল, 20-30 জনের মতো হয়তো মানুষ ছিল। তো আমাকে গাড়িতে ঢুকে নিয়ে তারা মারধর শুরু করে। গুম, জিজ্ঞাসাবাদ, শারীরিক নির্যাতন, তার উপর নেমে আসে রাষ্ট্রীয় অত্যাচারের কালো ছায়া। কিন্তু নাহিদ ইসলাম হার মানেননি। এটি শুধু কোটার দাবি নয়, এটি ন্যায্য অধিকার ও নাগরিক সম্মানের প্রশ্ন। এই কথাই তিনি অটল ছিলেন বারবার। খুবই ক্ষুব্ধ এই আমাদের প্রতি, ছাত্রদের প্রতি। আমরা সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম করতেছি, আগুন লাগাইছি, জেলখানায় আগুন লাগাইছি, টিভি সেন্টারে আগুন লাগাইছি, এরকম, এবং এই সব কিছুর দায় আমাদের। তারা মারধর করতেছে, আমাকে গাড়িতে ঢুকাই আমাকে তো হ্যান্ডকাপ পরানো হয়, আমার চোখে পট্টি বাঁধা হয়, মুখে মুখোশ পরানো হয়। তো তারা 30-40 মিনিট গাড়ি ড্রাইভ করে আমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করলো। তারা বললো তোমাকে গুম করা হয়েছে, তুমি যদি সত্য কথা বলো এখান থেকে বের হইতে পারবা, নাহলে কখনোই বের হইতে পারবা না। হ্যাঁ, আমি বললাম আমার সাথে কি আরো কেউ গ্রেফতার হয়েছে, কাউকে আনা হয়েছে কিনা ওই বাসা থেকে। আমার কাছে মনে হইতেছিল যে আমার সাথে আরো 3-4 জনকে কে জানি বলতেছিল। তাই আমি বললাম ওদেরকে ছেড়ে দেন, ওরা এই আন্দোলনের সাথে জড়িত না, আমি শুধু আছি, বাকিদেরকে ছেড়ে দেন, ওটা জাস্ট আমার একটা ফ্রেন্ডের বাসা, ওরা কেউ জড়িত না। তো ওরা বললো যে ঠিক আছে, ওটা দেখবে ওরা। তো এরপরে আমাকে একটা রুমে নিয়ে গেল। তো যেই চোখ প্রায় 3 ঘন্টা পরে আমার চোখ খুললো, হ্যান্ডকাফ খুলে দিল। তো ওই রুম যেটা আমরা পরবর্তীতে আবিষ্কার করছি বা বলছি যেটা আয়না ঘর, যেটা সেইখানে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে, সেখানেই ছিলাম মূলত আমি। তো ওখানে এক্সজস্ট ফ্যান থাকে, প্রচুর সাউন্ড হয়, কোনো মানে বড় বড় দেওয়াল, ছোট একটা রুম, এরকম একটা সেলের মতো। তো ওই রুমে কতক্ষণ ছিলাম, রুমে যতক্ষণ থাকতাম ততক্ষণ মানে চোখ খোলা থাকতো, আবার কিছুক্ষণ পর রুম থেকে বাইরে ইন্টারোগেশন সেলে নিত, তখন
প্রথমে জিজ্ঞাসাবাদ, তারপরে এক পর্যায়ে মারধর শুরু করে। আন্দোলন কেন করতেছি, কেন স্টপ করতেছি না, আন্দোলন তো সবাই স্টপ করাইতে চাচ্ছে, আমি কেন চাচ্ছি না, আন্দোলনের সাথে বিএনপি জামাতের সংশ্লিষ্ট কার কাছের থেকে টাকা নিচ্ছি, এরকম নানান। আমার যেটা সত্য কথা, সত্য যেটার অ্যান্সার আমি জানি সেটা আমি বলতেছি, আর যেটা আমি জানি না সেটা আমি বলতে পারতেছি। মানে এবং ওই সময় মনে হতেছিল আমি অনেক সময় ধরে ওইখানে আছি। পরে বুঝতে পারছি যে একদিন ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো কয়েকদিন ধরে এখানে আছি, কারণ পুরো সময়টা অন্ধকার, দিন কখন রাত কখন বুঝতেছি না। খাবার দিতেছে তাদের মতো, পরে দেখা গেল আমার তো দুই পায়ের এই সাইড দিয়ে মারছে বেশি। ঘুমাইতে শুইতে পারতেছিলাম না, বসতে পারতেছিলাম না একটা পর্যায়ে, এরকম বা সেন্সলেস হয়ে যেতেছে। তাই ওই সময় পরে আর মনে নাই আমার আসলে কি হয়েছে। তো একটা পরে তারা করলো যে আমাকে বের করে দিবে, আমি বুঝতেছিলাম, এবং আমি যাতে বের হয়ে আন্দোলন স্থগিত করি, এটা তারা আর না করলে তারা আবার আমাকে তুলে আনবে, এটা বলে আমাকে সেন্সলেস অবস্থায় আমাকে রেখে গেল যে পূর্বাচল ওই এলাকাটায়। মানে রাত 3টা-4টা হবে এরকম। তা আমি মানে সেন্স যখন আসছে দেখি এরকম একটা জায়গায় আমি আসছি। তারপরে ওখান থেকে উঠে কিছুক্ষণ পরে ভোর হইলো, আমি একটা সিএনজি নিয়ে আমি আমার বাসায় আসি। তো বাসায় আসলে সেখানে পরে এসে দেখি যে আমার শরীরে প্রচুর দাগ বা পুরো শরীর ব্যথা, আমি মানসিকভাবে সব কিছু বুঝতেছিলাম না। পরে তো আমাকে হাসপাতালে নিয়ে আসলো গণস্বাস্থ্যে। গণস্বাস্থ্যে একটা সিকিউর জায়গা ছিল তখন, কারণ অন্য কোনো হাসপাতাল দেখা যাবে আমাদেরকে নিবেও না ট্রিটমেন্টের জন্য। তো হাসপাতালে পরে 22 জুলাই 23 জুলাই আমি থাকি, এবং হাসপাতালে একটা পর্যায়ে ডিজিএফআই আসে, ওই মানে অফিসাররা। তো এসে তারা আবার চাপ প্রয়োগ করে যে আমি কেন এগুলা বলতেছি, এবং যদি আসিফ বাকের এদেরকে পাইতে চাই তাহলে আন্দোলন স্থগিতের ঘোষণা হবে, এবং 23 জুলাই সরকার প্রজ্ঞাপন দেবে কোটা সংস্কার, আমরা যাতে আন্দোলন স্থগিত করি। 23 জুলাই তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনের আয়োজন করে আমাকে ডিজিএফআই গাড়ি করে নিয়ে যায় হাসপাতাল থেকে। আমি লুঙ্গি পরা অবস্থায় হাসপাতাল থেকে সংবাদ সম্মেলনে যাই। গিয়ে তাদের ধারণা ছিল আমি আন্দোলন স্থগিতের ঘোষণা দিব, তাদের প্রত্যাশা ছিল, যাওয়া ছিল। কিন্তু আমি আন্দোলন কন্টিনিউ থাকার ঘোষণা দিই, যে আন্দোলনটা কোটা সংস্কারের জন্য না, কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। এবং যদিও কর্মসূচি প্রত্যাহার, শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করি বা বলি যে এখন শাটডাউন আমরা করবো না, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে, এবং সরকারের সমালোচনাই করি যে এই কোটার থেকে সরকারি এই দাবিটা, এবং সরকার তারা বলছিল যে আন্দোলনটা যাতে আমরা বিএনপি জামাতের ঘাড়ে চাপাই দেই। যে আমি আরও বলছি যে বিএনপি জামাত বা এই যে রাজনৈতিক লোকদের গ্রেফতার করা হইতেছে এটা আমরা নিন্দা জানাই। তো এই সংবাদ সম্মেলনে আসিফের বাবা উপস্থিত ছিল। সংবাদ সম্মেলন করে হাসপাতালে ফেরত আসি। আসার পরে ডিজিএফআই থেকে খুবই গালিগালাজ করা হয় যে আমাদের আর কোনো সিকিউরিটি তারা দিতে পারবে না, আমাদেরকে আবারও তুলে নিয়ে যাওয়া হবে, এবং আমরা অত্যন্ত ভুল করছি আর কি, আমাদের আর কোনো সুযোগ নাই, এটা লাস্ট চান্স ছিল আমাদের। যাই হোক, পরের দিন আসিফ আর বাকেরকেও পাওয়া যায়, ওরাও হাসপাতালে এসে ভর্তি হয়। আমরা আবার আন্দোলনটা রিঅর্গানাইজ করার চেষ্টা করি, হাসপাতালে বসে পরিকল্পনা এবং যোগাযোগ শুরু করি। তো 25 বা 26 জুলাই হাসপাতাল থেকে আমাদের 3জনকে আবার উঠায় নিয়ে যায় ডিবি। তো এই ডিবি অফিসেই পরের 6 দিন আমরা থাকি, 26 থেকে 1 আগস্ট আমরা এখান থেকে মুক্তি। তো ডিবি অফিসে গিয়েও একই জিনিস, যে আন্দোলন স্থগিত করানো। তো সরকারি ইয়া ছিল যে আন্দোলনটা স্থগিত করাইতে হবে, এবং হয়তো আমরা আন্দোলন বললে আন্দোলনটি স্থগিত হবে। তো ডিবিতে প্রথমে 2 দিন আমরা রাজি হই নাই। তো 2 দিন আমার দেখা যায় আমার ওষুধ বন্ধ করে দিচ্ছে, খাবার দাবার বা এগুলোতে মানসিকভাবে টর্চার করতেছে। আসিফকে বাকেরকে হচ্ছে ফিজিক্যালি টর্চার করতেছে। তারপর আমাদের সার্জিস হাসনাতকেও গ্রেফতার করে আনছে, নুসরাতকে গ্রেফতার করে আনছে, 6 জন হয়ে গেছে তখন। তো একটা পর্যায়ে আমি রাজি হই যে আমরা ঠিক আছে আন্দোলন প্রত্যাহার করব, কারণ আমার কাছে মনে ছিল এখান থেকে বের হইতে হবে আমাদের ডিবি অফিস থেকে।
আমি তখন ভাবছিলাম হয়তো আমাদেরকে যদি বের হওয়ার সুযোগ দেয় আমি তখন মিডিয়ার সামনে গিয়ে আবার কথা চেঞ্জ করে ফেলবো, কিন্তু ওরা এই সুযোগ দেয় না। এবং হারুন ওরা এটা বুঝতেছিল যে আমি মিডিয়ার সামনে যে কথা চেঞ্জ করি বারবার, এই কারণে তারা ওইখানে বসায় স্টেটমেন্ট পড়ায়। স্টেটমেন্ট আমাদেরকে বলছে যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিবে, এটা মিডিয়ায় যাবে না, কিন্তু পরে স্টেটমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ায় দিয়ে দেয়। তারপর একটা পর্যায়ে আমাদের পরিবারকে চাপ দেয়, পরিবার সবাইকে থ্রেট দেয়, অনেক ধরনের নাটকীয়তা ওইখানে হয়। এবং লাস্টের 2 দিন আমরা অনশনে চলে যাই, কারণ যখন আমরা প্রত্যাহারও করছি, তারপর থেকে কোর্টে রিট হয়েছে, তারপর যখন ছাড়তেছে না আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে তারা, যে ওখানে গিয়ে আমাদেরকে প্রধানমন্ত্রীর সাথে বসায় দেবে। তো এইটা আমি কোনোভাবেই করবো না আমরা। তখন আমরা হচ্ছে অনশনের সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই অনশন শুরু করি, 32 ঘন্টা আমরা অনশন করি। তো 1 আগস্ট আমি চলে যাই আমার বাড়ি ফকিরখালী ওখানে, এবং 1 আগস্ট বের হয়ে প্রথমে আগে আমরা স্টেটমেন্ট দিই 6 জনের সাথে, যে আমরা জোরপূর্বকভাবে আমাদেরকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমরা আন্দোলনের সাথে আছি, আন্দোলন চলমান থাকবে। 1 আগস্ট বের হয়ে আমি অনশন অবস্থায় ছিলাম, সার্বিকভাবে সব মিলে আমি সেদিন অসুস্থ, আমি বুঝতেছিলাম না কি। তো যখন আমি গুম হইলাম, গণস্বাস্থ্যে থাকলাম 6 দিন, 5-6 দিনের মতো, ডিবি অফিসে 5-6 দিন। তো এই পুরো সময়টা দেখা গেল আমি একটা দমন পীড়নের মধ্যে দিয়ে যাচ্ছি, বাঁচবো কি মরবো আমি জানি না। এবং বাইরে আন্দোলন, আবার যারা বাইরে আন্দোলন করতেছে মাঠে গুলির মুখে দিতে, তারা একটা ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে আমি জানি না আমার সাথে আসলে কতজন আছে। ডিবি অফিস থাকতে আমি জানি না যে আসলে মাঠে পরিস্থিতি কি। আমি শুনতেছিলাম আন্দোলন স্থগিত হচ্ছে বিভিন্ন জায়গায়, মাঠে মানুষ কি থাকবে কি থাকবে না, বা আন্দোলন চলমান থাকবে কি থাকবে না। কিন্তু আমি বের হয়ে আসার পরে 2 আগস্ট 3 আগস্ট আসলে বুঝতে পারলাম যে সারা বাংলাদেশে আমরা না থাকলেও এই আন্দোলন সফল হবে, চলমান থাকবে। লাখ লাখ মানুষ এই আন্দোলনের জন্য নেমে গেছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, এবং তারা আমাদের শুধু নির্দেশনার জন্য অপেক্ষা করতেছে। ফলে 3 আগস্ট কিন্তু আমরা এটা এই জন্য পরিষ্কার করছি, 4 আগস্টও বলছি, যদি আমরা আর বেঁচে নাও থাকি, এটা হয়তো আমাদের লাস্ট কল, লাস্ট ঘোষণা। ফলে আমাদের দাবি খুব পরিষ্কার, এই সরকার থাকা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। ফলে আপনারা কোনো সমন্বয়কের প্রয়োজন নাই, কোনো লিডারশিপের প্রয়োজন নাই। যদি আমরা ঘোষণা দেওয়ার সুযোগ না পাই, আমরা যদি আবারও গুম হই, গ্রেফতার হই, মৃত্যু হয়, সবাই আন্দোলন চলমান রাখবেন। ফলে মানুষ আসলে ওই সময় সবাই একটা সামষ্টিক জায়গায়, ঐক্যের জায়গায় চলে আসছিল। তো আমি যখন শহীদ মিনারে যাই, মানে আমি অনেক আন্দোলন থেকে কিন্তু ডিটাচ ছিলাম, যেহেতু আমি গুম, আমি হাসপাতালে, আমি হচ্ছে ডিবি অফিসে 8-10 দিন আমি মাঠ, জনগণ থেকে, এবং সোশ্যাল মিডিয়া নাই, এবং আমি ইন্টারনেট কানেকশন, আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না। 2 তারিখে আমি প্রথম ফেসবুকে ঢুকতে পারি। ফলে 3 আগস্ট মাঠে গিয়ে আমি বলি যে একটা অভ্যুত্থান পরিস্থিতি হয়ে গেছে, আমরা অভ্যুত্থানের মধ্যে চলে আসছি। ফলে আমরা 3 আগস্ট শহীদ মিনারে দাঁড়িয়ে, এবং কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই, আমি সেদিন প্রচণ্ড অসুস্থ, আমি ঠিকমতো দাঁড়াইতে পারতেছিলাম না, আমাকে পিছন থেকে ব্যাকআপ দিয়ে ধরে রাখতেছিল যখন বক্তৃতা দিই। এবং কি বলবো এটাও খুবই, নর্মালি যে কোনো বক্তব্যের ক্ষেত্রে মাহফুজ ভাই আমাকে সহযোগিতা করে, তো তার থেকে কিছু পয়েন্ট আমি নিলাম। কিন্তু ওভারঅল আমি কি কোনো স্ক্রিপ্ট না, আমি কিছুই মাথায় যা আসতেছে মানুষের দিকে তাকে, আমার তখন মনে যা আসছে আমি তাই বলছি। এটা খুব স্ক্রিপ্টেড বক্তব্য ছিল না, গোছালো বক্তব্য ছিল না, খুবই যে ভিশনারি দূরদর্শীপূর্ণ বক্তব্য ছিল এরকমও না। কিন্তু ওই সময়ে ওই বক্তব্যটাই পুরো সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছিল। ফলে ওই বক্তব্য দিয়ে আমি আবার সাথে সাথে চলে আসি, আমাকে একটা নিরাপদ জায়গায় রাখা হয় 3 আগস্ট। তো এবং পুরা বাংলাদেশে সেদিন সবাই প্রস্তুতি নেওয়া শুরু করে সরকার পতনের। তো পরের দিন 4 আগস্ট শাহবাগে প্রোগ্রাম রাখে, এবং আমরা পরে অবস্থান কর্মসূচি, শাহবাগেও আমি আসি। শাহবাগেও আমরা ঘোষণা দিই যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। 4 আগস্ট প্রচুর মানুষ মারা যায়, শহীদ হয় প্রায় 100-র উপরে আমাদের সারা দেশে। কিন্তু যখন 4 আগস্ট আমরা কারফিউ ঘোষণা হয়ে যায়,
যে পরদিন কারফিউ সন্ধ্যার সময়, অর্থাৎ না সেদিন সন্ধ্যা থেকেই কারফিউ, পরের দিনও কারফিউ থাকবে। তখন এই আসিফ রাতে ভিডিও বার্তা এটা ঘোষণা দেয় যে আপনারা 5ই আগস্ট সবাই ঢাকা শহরে জড়ো হন, ঢাকা শহরে আসুন। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পুরা শাহবাগ উত্তাল, জনজোয়ার, এবং বুঝতে পারতেছিলাম যে আজকের ঐতিহাসিক দিন, আজকে হয় বিজয় হবে, নয় ঢাকা শহর রক্তে ভেসে যাবে। যদি আর্মি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে গৃহযুদ্ধ তৈরি হবে, আর যদি আর্মি আমাদের পক্ষে অবস্থান নেয় তাহলে আজকে আমাদের বিজয় হবে। কিন্তু আজকে হচ্ছে ফাইনাল ডেট, এসপার ওসপার হবে। তো মানুষের যেই স্পৃহা, মানুষের যে স্পিরিট, মানুষের একদম সবাই মৃত্যুর জন্য প্রস্তুত, সবাই মৃত্যু হবে জেনেই মাঠে এসেছে। তো এই আমাদের ছিল যে গণভবন যাওয়াটা কিন্তু আমাদের কোনো অফিসিয়াল ঘোষণা ছিল না। গণভবন গেলে মানুষ এমনিই যাবে, কিন্তু গণভবন যাওয়া হবে, গণভবনের কথা আমরা বিভিন্ন বক্তব্যে বলতেছি, সবাই শাহবাগের সবাই বলতেছে গণভবন যাইতে হবে, গণভবনের দিকে যাইতে হবে, গণভবন। আমাদের প্রাথমিক প্ল্যান ছিল আমরা শাহবাগেই থাকবো, আমরা আমাদের এলাকা ছাড়বো না, এইখানে আমরা জড়ো হয়ে থাকবো। কিন্তু এই জনগণের এই জোয়ারে আমি আর এই প্ল্যানে থাকতে পারিনি। দেখা গেছে আমাদের অন্য সমন্বয়করা, নাসির ভাই, তারা প্ল্যান করতেছিল, তারা শাহবাগে মঞ্চ করবে, কিন্তু এর মধ্যে এসে দেখে আমি নাই। আমি আর আসিফ আমাদেরকে রিক্সা করে মানুষই গণভবনের দিকে মার্চ করা শুরু করছে, এবং বিশাল মিছিল। এবং এই মিছিল যখন যাচ্ছে 1-2টার দিকেই, তখন আমরা খবর পাই যে শেখ হাসিনা পালাই গেছে, চলে গেছে দেশ থেকে। ও মানুষের ভিতরেও দেখলাম অনেকে এটা জানতেছে, এবং সবার মধ্যে একটা বিজয়ের হাসি, উৎসব পরিস্থিতি তৈরি হইতেছে এই সময়। তার হাত ধরেই দেশে আসে এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন। পতন হয় ফ্যাসিবাদী হাসিনা সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব তার কাছে কেবল একটি পথ ছিল না, ছিল রাষ্ট্রযন্ত্র মেরামত, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নাগরিকের অধিকার। তো এরপরে জাতীয় সরকার নানা কারণেই সম্ভব হইল না সবাইকে ক্ষমতা আনা। আমরা ডক্টর ইউনূসের সাথে 3-4 তারিখ থেকে যোগাযোগ করতেছিলাম। তো উনি 5 তারিখ আমাদেরকে কনফার্মেশন দিলেন যে উনি আসবেন। দেশের মানুষ যেহেতু এত আত্মত্যাগ করেছে, আমরা আমাদের কথা অনুযায়ী ওনাকে যেই দায়িত্ব দেওয়া হবে উনি সেটা করবেন। এরপরে উনি 8 তারিখ আসলেন, আমরা এয়ারপোর্টে ওনাকে রিসিভ করলাম, এবং 8 তারিখে সরকার গঠন হইলো, শপথ হইলো আমাদের আন্দোলনকারীর পক্ষ থেকে। আমি আর আসিফ সরকারের অংশ হইলাম। অনেকগুলো ঝামেলা বিভিন্ন জায়গায়, সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হইতেছে প্রতিনিয়ত, বিভিন্ন আন্দোলন। আমরা তো মিনিস্ট্রির কাজ করার সময় পেতেছি না, আহতদের দেখা লাগতেছে, শহীদ পরিবার দেখা লাগতেছে, আন্দোলন এগুলো দেখা লাগতেছে, আবার পুরো মিনিস্ট্রিতে সব লোককে নতুন করে সেট আপ করা লাগতেছে। 2024 সালে নাহিদ ইসলাম টাইম 100 নেক্সটের তালিকায় লিডার্স বা নেতা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হন। কারণ টাইম ম্যাগাজিনের মতে তিনি ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ। টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে মাত্র 26 বছর বয়সে তিনি দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার হাতে অমানসিক নির্যাতনের শিকার হওয়ার পরেও অদম্য সাহসের সাথে আন্দোলন চালিয়ে যান এবং সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারের পতনে নেতৃত্ব দেন। এগুলো করতে 4-5 মাস চলে গেছে। যখন একটু পরিস্থিতি স্টেবল হইলো, পরিকল্পনা শুরু করলাম, তো তখন হচ্ছে যে রাজনৈতিক দল গঠন করা লাগবে, এভাবে হচ্ছে না, ছাত্ররা সংগঠিত থাকতে পারবে না, অন্য রাজনৈতিক দল আমাদের আসলে খুব বেশি সহায়তা করবে না। তো বাইরে থেকে তখন আমাকে যারা আন্দোলন, তারা বললো যে আমি যাতে বের হয়ে আসি, বের হয়ে এসে দলের দায়িত্ব নিই। তো যেহেতু আমি সরকারে আসাটা ছিল ওদের কালেকটিভ ডিসিশন, বা সবাই মিলে মনে হয়েছে, তখন বের হওয়াটাও সবাই যেহেতু বলে বের হইতে, আমি তো এখানে নিজের ইচ্ছায় আসি নাই, ফলে নিজের ইচ্ছায় থাকারও প্রশ্ন আসে না। আর আমার কাছে মনে হয়েছে আমি বাইরে থাকাটাই আমার জন্য ভালো। তো ওরা যখন বলছে তখন এই জন্য আমি বাইরে পদত্যাগ করে আমি চলে আসি, এবং দলের আত্মপ্রকাশ। এই উপলব্ধি তাকে এক কঠিন দোটানায় ফেলে। শেষমেশ জনগণের প্রতি গভীর ভালোবাসা আর দায়বদ্ধতা তাকে বাধ্য করে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে, ক্ষমতার আরামের জায়গা ছেড়ে আবার সরাসরি জনগণের মাঝে ফিরে আসা। তরুণদের কাছে তিনি এক ভরসার নাম,
সরাসরি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে তিনি নাগরিক অংশগ্রহণ ভিত্তিক রাজনীতির পথ বেছে নেন। প্রতিষ্ঠা করেন জাতীয় নাগরিক পার্টি। এরপর তো ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ হইল মানিক মেহবুনিতে এবং আমাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হইল। ফলে এত ওই অল্প সময়ে আমার জীবনের আসলে অনেকগুলো ফেজ গেছে। একটা তো আমার পুরা 6-7 বছরের ছাত্র রাজনীতির ইতি হয়েছে। আমি যে ক্যাম্পাস থেকে আসলে চলে আসছি, আমি যে আগের আর না এটাই বুঝতে পারিনি কিভাবে আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে আসি। আন্দোলনের অভিজ্ঞতা, সরকারের অভিজ্ঞতা, এরপরে দল গঠনের বা দলের রাজনীতির অভিজ্ঞতা, এখন সামনে নির্বাচনের আরেকটা অভিজ্ঞতা। বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে তিনি এক অনিবার্য চরিত্র। এই মহাকাব্যের শেষ কোথায় কেউ জানে না, তবে এটা নিশ্চিত নাহিদ ইসলাম নামের এই যুবকটি বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম হিসেবে জায়গা করে নিয়েছে।